বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। স্ত্রী ও 2 সন্তানকে গুলি করে হত্যার পর আত্মহত্যা এক জওয়ানের। ঘটনা আগরতলা পার্শ্ববর্তী সুভাষনগরের রবীন্দ্রনগর এলাকায়। নিজের স্ত্রীসহ 2 সন্তানকে গুলি করে হত্যা করার পর আত্মঘাতী স্বামী। ঘটনা রাজধানীর সুভাষনগর এলাকায়। টিএসআর প্রথম বাহিনীর জওয়ান মানিক ঘোষ তার স্ত্রী ও 2 সন্তানকে গুলি করে হত্যা করার পর নিজে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে বিভিন্ন মহলে। রবিবার রাতে কৈলাসহরের মাগরুলি বিএসএফ ক্যাম্পে এক বিএসএফ জওয়ান অপর 3 বিএসএফ জওয়ানকে গুলি করে হত্যা করার পর নিজে আত্মঘাতী হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে রাজধানী লাগোয়া সুভাষনগর এলাকায় ঘটে গেল আরও একটি মর্মান্তিক ঘটনা। স্ত্রীসহ 2 সন্তানকে গুলি করে হত্যা করার পর আত্মঘাতী হল এক টিএসআর জওয়ান। টিএসআর প্রথম বাহিনীর জওয়ান মানিক ঘোষ। এই দিন সকালে আচমকা তিনি উন্মত্ত হয়ে ওঠেন এবং নিজের রাইফেল থেকে গুলি করে প্রথমে এক এক করে হত্যা করেন স্ত্রী রত্না ঘোষ, ছেলে দীপরাজ ঘোষ ও মেয়ে দেবসীতা ঘোষকে। পরে তিনি নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হন। মৃত টিএসআর জওয়ানের কাকা জানান, সকালে তিনি যখন বাড়ির অদূরে কাজ করছিলেন তখন গুলির শব্দ শুনতে পান। তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হন, কিন্তু বাড়ির সম্মুখে আসলে প্রতিবেশীরা তাকে বাড়িতে প্রবেশ করতে বারণ করে, কারণ তখন বাড়ির অভ্যন্তরে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে উন্মত্ত টিএসআর জওয়ান মানিক ঘোষ। আমার আপন ভাতিজা। কি হচ্ছে ঘটনা এবং কেন ঘটনা কি হয়েছে বলে আমি উত্তর দিতাম পারতাছি না। কেন তো আমি জানি না, আমি তো সাপ্লাই ডিউটি করি, সাপ্লাই যাবি এসব কথা বলছি হয়েছে। আমি ডিউটি অবস্থা থেকে ডিউটি আসলাম, ডিউটি যেন গোলাগুলি শুনতাছি তখন আমি আগ গায়ে দৌড় দাইছি আর আরেক দাঁড়ি। কোন কোন একটু হ্যাঁ দৌড় দাই, আমি আগে আইছি পরে আমি আগাইতে পারতাছি না, তো আগাইতাম গোলাগুলি আমরা শুনতাছি পরে আমরা এখন লোকের আমার আরেক ভাই কাছে পরে তুই যাইস না, তোর গুলি করবো সবটা করতাম পারতাছি না। এদিকে মৃত রত্না ঘোষের বড় বোনের জামাই জানান, এদিন সকালে ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন, কিন্তু তখন প্রতিবেশীরা তাকে বাড়িতে প্রবেশ করতে বারণ করে। তথাপি তিনি বাড়িতে প্রবেশ করেন আর বাড়িতে প্রবেশ করে দেখতে পান পরিবারের সকলের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে আর মৃত টিএসআর জওয়ান মানিক ঘোষের বুকের উপর তার রাইফেলটি পড়ে রয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ টিএসআর জওয়ান মানিক ঘোষ মানসিক ভারসাম্যহীনের মতো ব্যবহার করছিলেন। এই নিয়ে তাদের সংসারে অশান্তিও চলছিল। বহুবার এই নিয়ে গ্রামীণ সালিশি সভাও হয়েছে। মানিক ঘোষ প্রায়ই তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালাতো বলে অভিযোগ। ঘটনা তো আমি কিছু করতে শুনিয়েছিলাম, আমার ফোন করছে, আমার সম্পর্কে শালি লাগে আর কি, মারা গেছে ফোন করছে, ফোন করে আসলে তো আইতে সবাই না করতেছে, ঢুকো না এনে অস্ত্র লয়ে আছে। তবে আমরা 2-3 জন চুপাইতে যে এই যে বেড়ার তলে দিয়ে দেখতেছে বারিন্দার ভিতরে আর বুকের মুখে রাইফেলটা দেওয়া যায়, তখন ভাবছি যে না হ্যাঁ মেরে গেছে। তখন আয়া ঢুকছি যে এনো হের ফ্যামিলি এনো মেরে রয়েছে বারিন্দার ভিতরে তারা 3 জন। এর আগে দীর্ঘদিন ধরে আমার শালী হিসাবে আমরা আয়াসীরা অনেক মিটিং করছি, একটা বিকৃত মস্তিষ্কের মতো ব্যবহার করতে বিভিন্ন ধরনের অত্যাচার করতো, দীর্ঘদিন ধরে চলতেছে। কি লেগে করতো এবং কেন করতো? কি লেগে করতো এই কইলে সঠিক কোনো কথাই পাওয়া যায় না। এই কইতেছে মোবাইলে এই করে সেই করে, এই মোবাইলে ফেসবুক করে, এটা কিন্তু আমরা কিছু মোবাইল দিও না এটি নিয়ে আসলে ভীষণ একটা এর মনের মধ্যে একটা সন্দেহ আছে। এটা নিয়ে ওর নাম কি যে মানে কেটা যে মারছে বা মারা গেছে তো মানিক ঘোষ, টিএসআর চাকরি করে। আর বাকি যারা আছে তার নাম তার নাম হইল রত্না ঘোষ, ওর নাম রত্না ঘোষ, আর ছেলে মেয়েদের নাম ঠিক আমি বুঝতে পারি না। কোন সময় ঘটনাটা হয়েছে এবং খবরটা কোন সময়? আমি আইছি 9:30 সাড়ে 8টার দিকে আমি আইছি, আইসরে দেখছি তো সবাই একই পরিবারে তার সবাই। এদিকে মৃত মানিক ঘোষের পিতা নিজেই স্বীকার করেন, দীর্ঘ 18 বছর যাবৎ সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে, কিন্তু বহিরাজ্য থেকে চিকিৎসা করানোর ফলে দীর্ঘদিন যাবৎ সে স্বাভাবিকভাবে বসবাস করছে। তবে শেষ 6 মাস ধরে সে আবারও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে, যার ফলে এই দিনের ঘটনা ঘটেছে। কিছু না, এর ব্রেন ডিফেক্ট প্রথম থেকেই ছিল। এই 18 বছর ধরে তার ব্রেন একটা ওয়ার্ম ছিল, ওয়ার্ম ধরা পড়ছে 2001 এখানে যে এগুলো গেছি 5 বার, বেঙ্গালুরু গেছি 1 বার, বেলুর গেছি, এমনি অসুস্থ। ওই ডাক্তার ইয়ে দেখি কি রাইজে দিব্যেন্দু রায় নাকি
যাইছি আনলে কিন্তু তার ডাক্তার দিকে যাই না ওষুধ কিনে খাওয়াতে বিবাহ কত বছর হয়েছিল? 12 বছর। তাহলে 18 বছর ধরে ব্রেনের যখন বিবাহ দিলেন তখন কি বিবাহ অবস্থাতেও কি ব্রেনের এরকম অবস্থায় ছিল? না এরকম ছিল সবসময় বড় ডাক্তার দেখছি তো ইয়া নিউরোলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডায়াবেটিস রোগ তাই নিয়ে ইয়া তখন ভালো তো ইয়েটা খারাপ না ভালোই গেছে। না, আপনি বললেন 18 বছর ধরে ব্রেনের ডিফেক্ট। ব্রেনের ডিফেক্ট বলতে ওষুধ খায় আর কি, আচ্ছা। ব্রেন ডিফেক্ট না, নিউরোর প্রবলেম তো নার্ভের প্রবলেম, এটা বড় সাংঘাতিক না। এটা বেলুরে বেলুর হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউরোলজির জাহিরার মুচু তাই নিয়ে দেখছে, তাই নিয়ে চিকিৎসা ভালো হয়েছে। হাতে কাপড় কাপড় দিলে ওই ট্যাবলেট খাইতে ওষুধ যা লাগছে তখন তো কমার জরুরি। আজকে কি হয়েছে বলো না? হ্যাঁ আজকে বাবা কিচ্ছু না, কাল রাত্রে আইছি তো আমি টের পাইছি, আমি গেছি না। আওয়াজ পাননি গুলির? আর বেটা গুলির সময় আমি বউর কাছে সকালবেলা আমি যেন কামলা আছে চা খাই, হঠাৎ একটা আউট দিচ্ছে বড় কিদারে কান দেখে না কিদারে ঘরের গিল লাগাই দরজা লাগাইলে আমি কি করবো, বউ ঘুমাইছে এদিকে বউ তাড়াতাড়ি কপাল দেওয়া আর দাও দিয়ে বসাইছে বউ দাও দিয়ে রক্ত আরে ইয়া করছি বউ আইছে ইয়া টিয়া করছে কোনা বিষয় করতে ফিরে গেছে কাটতে। প্রথম গুলিটা কাকে মারা হয়? প্রথম গুলিটা কাকে মারা হয়? গুলিটা কাকে মারা হয় প্রথমে? দুটো প্রথম হচ্ছে বউরে, তারপর আমার কিছু আমি তো বললাম আমি সরাসরি আচ্ছা পায় না কেউ এর বাইরে গেছে গা ইয়ে করো এই গরু গিয়ে পুরাটা তিনটা লাগাই রাখছি লাগাই রেখে তুই কুচে বাবা আমার মায়ের আমার মায়ের বাবা মায়ের মায়ের নাচতে পারছি তো দিল কুল্লার আছে কুল্লার ঢুকছে গিয়ে তার মানে নার্ভের জোরে নার্ভের প্রবলেম ছিল বলে যে গুলি করেছে বউকে, বউ ছেলেকে। আর নার্ভের থেকে আজকে বেশ ইয়ে ধরে সমাজ জুড়ে ভুল বুঝাবুঝি কি করছে? বউরে সন্দেহ করে বউ তার সন্দেহ করে, কিন্তু ভালো এমনিতে বউ ভালো, তার এই যে একটা বায়ু দুর্বায়ু ঢুকছে এই না সেই না এর লোক লাগবো এর লাগবো এর মারবো এর করবো এই তোর কাজ। এর আগেও অশান্তি হয়েছিল? অশান্তিতে বলতো বাড়ি তাইলে বাড়ি তাইব 4-5 দিন পরে পরে। কতদিন পরে এসেছে বাড়িতে আজকে? আর রোববারে গেছে বিকেলবেলা, কালা সোমবার গেছে, পরশু দিন গেছে বিকেলে, কালা সোমবার গেছে। আচ্ছা, আপনি আপনি কে হন? আমার ছেলে ছেলে আচ্ছা, আপনার নাম? নারায়ণ চন্দ্র ঘোষ। ঘটনার খবর পাওয়ার পরেই পশ্চিম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পশ্চিম জেলা পুলিশ সুপার জানান, প্রাথমিক অনুমান টিএসআর জওয়ান মানিক ঘোষ তার স্ত্রী ও 2 সন্তানকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মঘাতী হয়েছে। তবে কেন এই ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। यहाँ पे आज सुबह 7:50 AM को हमें इन्फॉर्मेशन मिली है। आज सुबह जो 7:50 मॉर्निंग टाइम को इन्फॉर्मेशन मिली कि TSI के जवान मानिक घोष जो 1st बटालियन में काम करते हैं वो अपने घर पे आए और अपनी वाइफ और 2 बच्चों को उन्होंने अपने वेपन से गोली मार दी। उसके बाद उन्होंने अपने आप को भी गोली मार ली। इसमें हम लोग इन्वेस्टिगेट कर रहे हैं क्या रीज़न थी और ऐसा उन्होंने क्यों किया। प्राथमिक अवस्था से क्या मिला है इनकी? पहली इन्वेस्टिगेशन से क्या क्या मिला है इनको? अभी बहुत जल्दबाजी होगी अगर मैं कोई कमेंट करता हूँ। इन्वेस्टिगेट करेंगे केस को, देन फिर हमको पता लग पाएगा डिटेल में कि क्या हुआ। थैंक यू। যে যাই বলুক না কেন, একটি প্রশ্ন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে উঠে আসছে। টিএসআর জওয়ান মানিক ঘোষ কি করে ক্যাম্প থেকে রাইফেলটি নিজ বাড়িতে নিয়ে আসলো? তাহলে কি বাহিনীর শৃঙ্খলার কোথাও কোনো ঘাটতি রয়েছে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানিক ঘোষ যদি রাইফেলটি নিয়ে বাড়ি আসতে না পারত তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটার পেছনে টিএসআর 1 নং বাহিনীর যে দুর্বলতা রয়েছে তা বলাই বাহুল্য। তবে কেন, কি কারণে টিএসআর জওয়ান মানিক ঘোষ তার স্ত্রী ও 2 সন্তানকে একসাথে গুলি করে হত্যা করে নিজেও আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও ঘটনা তদন্ত করছে পুলিশ। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর রেডক্রস ভবনে অনুষ্ঠিত হলো বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে এক অনুষ্ঠান। ছিলেন রাজ্যপাল তথাগত রায় সহ অন্যান্যরা। মায়ানমার থেকে যে সকল উদ্বাস্তুরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা যে বিপদগ্রস্ত তাতে কোনো সন্দেহ নেই। যেহেতু আমরাও তাদের কাছাকাছি রয়েছি, তাই আমাদেরও চেষ্টা করা উচিত যতদূর সম্ভব তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।
বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যপাল তথাগত রায়। রাজধানীর রেড ক্রস ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার সাখাওয়াত হোসেন ও অন্যান্যরা। এছাড়া অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। হেনরি ডুনান্টের জন্ম দিবস উপলক্ষে এবং আন্তর্জাতিক রেড ক্রস দিবস উপলক্ষে আপনাদের আমি এখানে স্বাগত জানাচ্ছি। আমি এদের ধন্যবাদও জানাচ্ছি কর্তৃপক্ষকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ করে আনার জন্য, কারণ আজকের দিনটি একটি পূর্ণ দিন। এই পূর্ণ দিনে সমস্ত রেড ক্রস এবং রেড ক্রেসেন্ট সোসাইটি সারা পৃথিবী জুড়ে এই দিনটি পালন করে। রেড ক্রেসেন্টটাও মনে রাখতে হবে, তার কারণ সাখাওয়াত হোসেন সাহেবের দেশে এটি রেড ক্রেসেন্ট নামে পরিচিত। নামে কিছু এসে যায় না, বড় কথা হচ্ছে উদ্দেশ্য কি। আমি যতদূর বুঝি এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে ত্রাণ, আত্মত্রাণ, মানুষকে ত্রাণ। যেখানে মানুষ বিপদে পড়েছে সেখানে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে মানুষকে ত্রাণ দেওয়া, যাতে তাদের মুখে হাসি ফোটানো যায়। সে কথাটা আজকে বিভিন্ন বক্তা আমার আগেই বলেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীতে সরকারি জমি দখলমুক্ত কর্মসূচি চালানোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমাতেও চলবে সরকারি জমি দখলমুক্ত অভিযান। সরকারি জমিতে দলীয় অফিস গুড়িয়ে দেওয়ার কাজ চলছে রাজ্য প্রশাসনের। আজ ছিল এই অভিযানের দ্বিতীয় দিন। প্রথম দিন ও দ্বিতীয় দিন অভিযান চলে রাজধানী আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এবং জিবি বাজারের দলীয় অফিসগুলোতে। বুলডোজার দিয়ে এগুলোকে গুড়িয়ে পড়ে ট্রিপার করে জায়গা পরিষ্কার করে নেয় রাজ্য প্রশাসন। এদিকে এক সপ্তাহ পূর্বেই দপ্তর থেকে জায়গার বিষয়ে নোটিশ ধরানো হয়। নোটিশের পরই 7 তারিখ প্রশাসন উদ্যোগ নেয় এ কাজে। একটি সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের সব মহকুমায়ও শীঘ্রই হাত দিচ্ছে এই উচ্ছেদের কাজে। সুনামুড়া মহকুমায়ও এ কাজে নামছে শীঘ্রই। জানা যায়, 2টি দলীয় অফিস সহ একাধিক অফিসে হাত লাগাবে প্রশাসন। তাছাড়া সুনামুড়া শহরের বেশ কিছু দোকান, বাড়িঘরও নোটিশ পাঠাবে প্রশাসন থেকে। সব মিলিয়ে আগামী কিছুদিনের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করতে কোমর বেঁধে নামছে সুনামুড়া প্রশাসন। সুনামুড়া শহরের বিভিন্ন রাস্তা পাশের জায়গা বেদখল করে রাতারাতি পাকা বাড়িও নির্মাণ করে একাধিক জায়গা দখল করে নিয়েছে কিছু স্বার্থান্বেষী লোক। খুব শীঘ্রই প্রশাসন এগুলোর দখল মুক্ত করবে। সোনামুড়া শহরের বিভিন্ন রাস্তার পার্শ্ববর্তী জায়গা বেদখল এমনভাবে হয়েছে, তাতে সোনামুড়া শহরের সৌন্দর্য অনেকটা ম্লান হয়েছে। একটা সুযোগকে কাজে লাগিয়ে যেভাবে দখল করে নিজ সম্পত্তি বানিয়েছে একটি অংশের লোক, শীঘ্রই তার ইতি টানতে চলেছে প্রশাসন। যে ব্যাপারে প্রশাসন প্রস্তুত হচ্ছে, প্রথমে নোটিশ ধরিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হবে, পরে চলবে দখল মুক্তের কাজ। आज शाम को 4:30 बजे वहाँ तारबंदी के पास गांव वालों और कंपनी कमांडर के साथ एक मीटिंग होगा। उसी मीटिंग में उन लोगों का क्या क्या समस्या है, उसी समस्या के ऊपर एक मीटिंग होगा, डिस्कशन होगा। उसके बाद जो भी सोल्यूशन कर रहे हैं, इससे ये मैंने उन लोगों से बात किया था, वो राजी हो गया। आज ही 4-4:30 बजे उनका मीटिंग हो जाएगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রশাসনের ভেঙে ফেলা সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন সিটুর অফিস চত্বর ঘুরে দেখলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। মঙ্গলবার আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছে প্রশাসনের ভেঙে ফেলে দেওয়া চত্বরের পুরোটা ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের আরও 2 সাবেক ও বর্তমান বিধায়ক মন্ত্রী তপন চক্রবর্তী এবং রতন ভৌমিক, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ দলের নেতৃত্বরা। মানিক সরকার পুরাতন মোটর স্ট্যান্ডে পৌঁছে আশপাশের ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন। সবশেষে মানিক সরকার বলেন, রাজ্য সরকার সবার সঙ্গে কথা বলে এই কাজ করতে পারত, কিন্তু তা না করে তারা শক্তি প্রদর্শন করছে। নির্বাচনে জয়ের পর থেকেই রাজ্য সরকার এই ধরনের শক্তি প্রদর্শনের কাজ করে আসছে। এর আগে সোমবার আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রাজনৈতিক দলের অফিস ও অঙ্গ সংগঠনের শাখা অফিস ভেঙে ফেলা হয়। আমরা যখন কলেজে পড়াশোনা করি, তারও অনেক আগে থেকে এই যে এখানে বিশেষ করে এই জায়গাতে
মূল শ্রমিকদের মোটর শ্রমিক ইউনিয়নের যে অফিসটা এটা তারও আগে থেকে এখানে ছিল। তখন এটা অনেকটা ছিল শ্রমিকদের বিশ্রাম নেওয়ার জায়গার মতো, পাশে চায়ের দোকান, পানের দোকান সব। তারপরে তো আরও অনেক এটি হয়েছে, কিন্তু প্রশ্নটা হলো যেভাবে এটা করলো এটার কি কোনো প্রয়োজন ছিল? সরকারের তরফ থেকে এই অফিসগুলির যারা ব্যবহার করতেন, যাদের মালিকানা ছিল, এটা সরকার স্বীকার করুক বা না করুক, তাদেরকে ডেকে তো কথা বলা যেতে পারত যে আমাদের এরকম একটা কর্মসূচি আছে, উন্নয়নের কাজ আছে, এটাতে আমরা এই করতে চাই, কাজে আপনাদের তো এই জায়গাটা ছেড়ে দিতে হবে, এবং সঙ্গে সঙ্গে একটা বিকল্পের ব্যবস্থাও রাখা সঙ্গত। এগুলো করেই কিন্তু এই জিনিসটা করা যেতে পারত। এটা না করে যেভাবে শক্তি প্রয়োগ করলো, এটা তো খুব একটা ভালো লক্ষণ না। এবং নির্বাচনের পর থেকে সারা রাজ্যে যা চলছে, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, এটা তো একই জিনিস। শ্রমিকদের, কর্মচারীদের সমিতি করার, সংগঠন করার অধিকার যদি থাকে, তাহলে তাদের অফিস করার, সমিতি ঘর করার এটার একটা অধিকার থাকে। সবাই সবসময় যে পয়সা দিয়ে জোত জমি কিনে অফিস বাড়ি করতে পারে ঘটনা তা না। সেখানে সরকারের কোনো অব্যবহৃত জায়গা কেউ কেউ নিয়ে করতেই পারে। সেটা সরকারের দিক থেকে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সেটেল ডাউন করা দরকার। এগুলো কিছু না করে যেভাবে করলো, এটা মানে ঠিক হলো না। এটা একটা অত্যন্ত অগণতান্ত্রিক একটা পদ্ধতি। এটা সামগ্রিকভাবে গণতন্ত্রের উপর যে আক্রমণটা দাঁড়িয়ে, এর বাইরে আর এর বেশি কী বলবো, এর বাইরে তো আর কিছু বলার নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কোনো আলোচনা ছাড়া রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় প্রশাসন কর্তৃক ভেঙে ফেলার প্রতিবাদে জেলা শাসকের কার্যালয়ে ধর্ণা সংগঠিত করল প্রদেশ কংগ্রেস। কোনো আলোচনা ছাড়া রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় প্রশাসন কর্তৃক ভেঙে ফেলার প্রতিবাদে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে ধর্ণা সংগঠিত করল প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে কর্মী সমর্থকরা জেলা শাসকের কার্যালয়ে ধর্ণা সংগঠিত করে। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা অভিযোগ করে বলেন, জেলা শাসক তাদের সাথে কোনো আলোচনা না করে আইএনটিইউসির শ্রমিক কার্যালয় ভেঙে দিয়েছে, যা অগণতান্ত্রিক। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে ঠিক, কিন্তু হিয়ারিং বা জবাব দেওয়ার কোনো সুযোগ দেয়নি। ডিএম অফিস ঘেরাও না, ডিএম এর অফিসের সামনে আমরা ধর্নায় বসেছি, কারণ দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা ভারত ভুক্তির পর থেকেই যে সকল কংগ্রেস অফিস ছিল, গণতন্ত্রের শুরুতে যে সকল কংগ্রেস অফিস ছিল, সেই অফিসে নোটিশ জারি করেছি, এবং নোটিশ তো পেয়েছি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, কিন্তু ওয়েস্ট ত্রিপুরার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কোনো হিয়ারিং ছাড়া, কোনোরকম হিয়ারিং ছাড়া মার্শাল লকেও হার মানিয়ে আজকে পুরান মোটর স্ট্যান্ডে আমরা আইএনটিসির মোটর শ্রমিকদের ঘর ঘুরিয়ে দিয়েছে, 144 জারি করে বিশাল পুলিশ বাহিনী চতুর্দিকে যেভাবে ভাঙচুর হয়েছে, সারা রাজ্যে লোক টিভিতে দেখেছে, মানুষ, আমার মনে হয় মানুষ ধিক্কার জানাচ্ছে। এরকম হয় না তো, আমাদের কথা বলবে, সময় দেবে, তড়িঘড়ি 7 টাইম দিলেন, এরপরে ভাঙচুর শুরু হয়ে গেল এই শহরের মধ্যে। তারই প্রতিবাদে আমরা এখানে এসেছি, আমরা ধর্নায় বসেছি। এটা তীব্র প্রতিবাদ হচ্ছে, রাজ্যের সর্বাংশে গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমরা আহ্বান রাখবো, যেখানে অফিস ভাঙতে যাবে সেখানে যাতে প্রতিরোধ গড়ে তোলা হয়। এবং এখন প্রায় 15টার উপরে আমাদের অফিস যেখানে জুতে আছে, জুত জমিতে আছে, আমরাই মালিক, কংগ্রেস পার্টি, পর্চা আছে, সব কিছু আছে। সেই সকল অফিস বিল্ডিং বিজেপি সরকারে দখল করে নিয়েছে, বিজেপি পার্টিতে দখল করে নিয়েছে। একদিকে বলছে সরকারি জমি ছাড়তে হবে পলিটিক্যাল পার্টিকে, আরেকদিকে পলিটিক্যাল পার্টির অফিসগুলো আবার বিজেপি দখল করবে। এটা কোন ধরনের রাজত্ব? আমাদের উদয়পুরে 5টা অফিস বিল্ডিং দখল করে নিয়েছে,
কমলপুরে 2তলা বিল্ডিং দখল করে নিয়েছে, আমাদের কাছে সমস্ত রেকর্ড আছে, পর্চা আছে, সব কিছু আছে। এবং ধর্মনগরে এটা নোটিশ দিয়েছে। তো এই জিনিসটা তো অত্যন্ত ভয়ঙ্কর এবং আমরা এটা মেনে নেব না। এটা ওয়েস্ট ত্রিপুরা ডিএমএ তানাশাহি বলবো। এটা সরকারের নির্দেশে হয়েছে। সরকারের নির্দেশ থাকলেও তো একটা হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হয়, একটা হিয়ারিংয়ে নোটিশ দিতে হয় যে এত তারিখে হাজির হন, আপনারা আপনাদের বক্তব্য পেশ করেন। এটা তো আইনের নিয়ম। নোটিশ দিলেন, 7 দিনের মধ্যে ভাঙতে হবে, নাহলে আমরা ভেঙে দেবো পুলিশ দিয়ে, প্যারামিলিটারি ফোর্স দিয়ে। এটা কোন ধরনের রাজত্ব আমরা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কোর্টের নির্দেশকে অমান্য করে বোলডোজার চালিয়ে ইনটেক শ্রমিক কার্যালয় সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অফিস জেলা শাসকের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়েছে, তা অগণতান্ত্রিক। সাংবাদিক সম্মেলনে অভিযোগ আনল ইনটেক। সোমবার রাজধানীর পুরাতন মোটরস্ট্যান্ডে আইএনটিইউসির অফিস ভেঙে দেওয়ার ঘটনা জরুরি অবস্থাকে হার মানিয়েছে। কোর্টের নির্দেশকে অমান্য করে বুলডোজার চালিয়েছে আইএনটিইউসি শ্রমিক কার্যালয় সহ যে সমস্ত শ্রমিক সংগঠনের অফিস জেলা শাসকের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়েছে তা অগণতান্ত্রিক। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে আইএনটিইউসির নেতৃত্বরা এই অভিযোগ করেন। পাশাপাশি তারা রাজ্য সরকারের তীব্র সমালোচনাও করেন। তাদের অভিযোগ, শনিবার তাদের হাতে প্রশাসন থেকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক কোর্ট থেকে নির্দেশ জারি হয়। মঙ্গলবার তাদের সাথে আলোচনাক্রমে যেন আইএনটিইউসির অফিসটি ভাঙার অনুমতি দেয় জেলা প্রশাসন। কিন্তু অভিযোগ, জেলা শাসক কোর্টের নির্দেশকে অমান্য করে সমস্ত কিছু ঘুরিয়ে দিয়েছে। আপনারা তো নিজেরাই লক্ষ্য করেছেন, আজকে সকাল ভোর 4 ঘটিকা থেকে তারা মোটরস্ট্যান্ড এলাকার চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবরুদ্ধ করে ভেতরে আর্মি নামিয়ে দিয়ে, টিএসআর নামিয়ে দিয়ে, ডিএম, এসডিএম, অফিসার, মিউনিসিপ্যালিটি, তহসিল সবাইকে নিয়ে বুলডোজার লাগিয়ে আমাদের আইটিসি অনুমোদিত ত্রিপুরা মোটর কর্মী সমিতির অফিস, মিনিবাস সিন্ডিকেট, ট্রাক ড্রাইভার সিন্ডিকেট, এই সমস্ত অটো সিন্ডিকেট, এই সমস্তগুলোকে একবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেইখানে আমরা শনিবার দিন নোটিশ পেয়েছি। সে নোটিশ একটা পাওয়ার পর একটা টাইম দিতে হয়। আইন অনুযায়ী নোটিশ দিলে টাইম দিয়ে কোনো ব্যবস্থা নিতে হয়। আমরা শনিবার দিন নোটিশ পেয়ে শনিবার দিন কোর্টে যাই। কোর্টে যাওয়ার পর কোর্ট থেকে একটা ইন্টেরিয়াম ইনজেকশন অর্ডার ইস্যু হয়েছে এবং সেটা ডিএমকে দেওয়ার জন্য বলা হয়েছে। সেটা অ্যাডভোকেটের নোটিশটা আমাদের সঙ্গে আছে, আমরা আপনাকে দেব। এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে কোনো রকমের হেয়ারিং ছাড়া যেন মঙ্গলবার দিন এই অফিস না ভাঙা হয়, আইনটিসি অনুমোদিত মোটর কর্মী সমিতির অফিস। পরে এই সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া যায় আমরা সেটা পরবর্তী পদক্ষেপ হিসাবে চিন্তা করব। এবং এই ঘটনা আজকে আমরা আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টার দিল্লি আইনটিসি অফিসকেও জানিয়ে দিয়েছি। এই ত্রিপুরার যে অবস্থা চলছে এবং আমরা এটার কি বলেছে, কি স্যার, আমরা পেন ড্রাইভ করে আমরা এটা কালেক্ট করেছি, আমরা এটা পাঠাচ্ছি এবং আপনাদের কাছে তো রয়েছে, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এটার সুবিচার চাই। আমরা আমাদের বহু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, আমাদের আসবাবপত্র ছিল, আমাদের প্রয়োজনীয় কাগজপত্র ছিল, এগুলো তো আমরা ফিরে পাবো না। কোর্টের অর্ডারকে কিভাবে ভায়োলেশন করে ডিএম রিসিভ করে না কাগজ, এ কি অদ্ভুত কথা। এটা তো কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, এটা তো পলিটিক্যাল পার্টি অফিস নয়, এটা তো শ্রমিকের স্বার্থে কাজ করে। এটা কংগ্রেসের সময় কংগ্রেসেরও বিরোধিতা করেছে, সিপিএম এর সময় সিপিএম এর বিরোধিতা করেছে, শ্রমিকের স্বার্থে করেছে। আজকে বিজেপি সরকার শ্রমিক স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করলে আমরা তারও বিরোধিতা করব। আমরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না, অতএব আমাদের উপরে আক্রমণ সংগঠিত করা হয়েছে বেআইনিভাবে, তার তীব্র নিন্দা করে আপনাদের মাধ্যমে আমরা তার বিচার চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীতে প্রশাসনের উদ্যোগে চলল সরকারি জমি দখলমুক্ত করার কাজ, আর এই কাজে অভিযোগ আনলো সিটু। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বললেন সিটু নেতা মানিক দে। ক্ষমতা হারানোর ভয়ে বাম সরকার যা করতে পারলো না তাই করে দেখালো রাজ্যের নতুন সরকার। এদিন পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার সমস্ত দোকানপাট সহ রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে ফেলা হয় প্রশাসনের উদ্যোগে, আর তার প্রতিবাদে ময়দানে নামলো সিটু। পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার সমস্ত দোকানপাট সহ রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে ফেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানালেন সিটু নেতা মানিক দে। সোমবার জেলা শাসকের উপস্থিতিতে পূর্ব নির্দেশ মতো অবৈধভাবে সরকারি জমিতে গড়ে ওঠা রাজনৈতিক দলের কার্যালয়গুলি ভেঙে দেওয়া হয়।
একই সাথে ভেঙে দেওয়া হয় ছোট বড় দোকানপাট। ঘটনার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে যান সিটু নেতা মানিক দে, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এই ব্যাপারে সিটু নেতা মানিক দে এক প্রকার অভিযোগ করে বলেন, রাজ্য সরকার কোনো আলোচনা ছাড়াই জেলা শাসককে দিয়ে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এদিনের ঘটনা একটি স্বৈরাচারী পদক্ষেপ, আর তাতে করে ট্রেড ইউনিয়নের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। অনুষ্ঠান যেটা ওল্ড অনুষ্ঠান, যেটা এখানে কি আছে কিছুই তো নেই, এগুলো ছিল। এই যে অবস্থায় করলেন আজকে আইএনটিইউসি সহ আমাদের প্রশ্ন হলো যদি এখানে উন্নয়নমূলক কাজ, যেমন আমি প্রসঙ্গক্রমে বলছি, যেহেতু এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কিছুদিন আগেও ছিলাম, এই মোটর স্ট্যান্ডার্ডকে কীভাবে ডেভেলপ করা যায় 4-5টা মিটিং হয়েছিল। তখন কথা হয়েছিল এটাকে আমরা নিচটাকে ক্লিয়ার করে তুলে উপরে পার্কিং করে দেওয়া, বাইক গাড়ি পার্কিং করার জন্য। এই ধরনের একটা প্রজেক্ট, এই যে এখন যেটা স্মার্ট সিটি, এটা ঢুকানোর জন্য কিন্তু ডিসকাশন হয়েছিল, একটা ছোটোখাটো বিপিআরও তৈরি হয়েছে। তখনই কিন্তু কথা হয়েছিল যে অফিসগুলো কী হবে, আলোচনা হয়েছিল যে তাদের সঙ্গে বসা হবে, কথা বলতে হবে, তাদেরকে বুঝিয়ে বলা হবে জায়গাটা ছেড়ে দিন, আপনাদেরই সুবিধা হবে গাড়ি পার্কিং করার জন্য, কথাবার্তা হয়েছিল। আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতা আসার পর, এখন যে সরকার ক্ষমতা আসার পর, এরা কোনো ডিসকাশন, কোনো আলোচনা, প্রথম তারা যেটা করলেন, আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করছে এই কারণে বলবো, প্রথম তারা করলেন কি, শ্রমিক সংগঠনগুলো অফিস ভাঙচুর করলেন, জবরদখল করলেন, কোথাও জিনিসপত্র লুটপাট করে নিলেন, কোথাও আগুন দিয়ে দিলেন, ফার্স্ট পার্ট। এটা করেও কিন্তু তারা ক্ষান্ত হননি। পরবর্তী পদক্ষেপে তারা বলে দিলেন যে এগুলো সব ভেঙে দেওয়া হবে। জেলা শাসক প্রক্রিয়াতে একটা নিউজ করে দিয়েছেন, কিন্তু যারা অপপাইয়া, যারা জায়গাটা দখল করে আছেন, খাস ভূমি হোক যাই হোক, তাদেরকে ডাকবেন না, একটু কথা বলবেন না, একটু আলোচনা করবেন না, বাই নেম তাদের নামে নোটিশ করবেন না, কিচ্ছুই তো করি, কিচ্ছুই করি। কোনো সংগঠনের নেতৃবৃন্দ কেউ কিছু জানে না, কোনো আলোচনা নেই, পরামর্শ নেই, কথাবার্তা নেই, কিচ্ছু নেই। পুর নিগমকে জানতে চাওয়া হয়েছিল, পুর নিগমের মেয়র বলেছেন যে উনি জানেন নেই সম্পর্কে, ওদেরকে কোনো অবগত করার পারেন। তো প্রশ্ন হলো, এখানে সাধারণত এই ধরনের ভাঙচুর করতে গেলে তাদের ওপিনিয়ন নিতে হয়, হিয়ারিং দিতে হয়, একটা আলোচনা হিয়ারিং দিয়ে তারপরে সরকার ইচ্ছা করলে তার প্রয়োজনে সেখানে তারা আইনি পদক্ষেপ নিতে পারে। কিন্তু আত্মপক্ষ সমর্থনের অধিকার তো এটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না, কথা বলার সুযোগ দিলেন না। সেখানে গিয়ে আজ ভোরবেলা গিয়ে এগুলো সমস্ত ভেঙে দিলেন, আরও ভাঙছেন। এই যে প্রবণতা, এ তো মানে শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে, যারা শ্রমিকরা সংগঠিত হোক, শ্রমিকরা আন্দোলন করুক, বা শ্রমিকরা তার মতামত প্রকাশ করুক, এই স্বাধীনতা যারা বিশ্বাস করে না তারা এটা করে। বিজেপি দল এক চিটিয়া পুঁজিপতি বহুজাতিক সংস্থা, বড়লোকদের প্রতিনিধিত্ব করে। ওরা চায় না যেখানে শ্রমিক আন্দোলন গড়ে উঠুক, শ্রমিকরা সংগঠিত হোক, তাদের ইউনিয়ন গড়ে উঠুক, তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করুক, তারা তাদের দাবি দেওয়া জানা, এটা চায় না বলেই ওদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, প্রথম হলো রাজনৈতিক আক্রমণ, ভাঙচুর, লুটপাট। দ্বিতীয় যে পদক্ষেপটা, একেবারে ভেনিশ করে দাও, চিহ্ন রাখবে না, নিশ্চিহ্ন করে দাও। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এই কাজটা তারা করলেন এবং নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত তারা নিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে বিজেপি 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সাফাই অভিযান। ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সোমবার বিজেপি 6 আগরতলা মণ্ডলের পক্ষ থেকে জিবি হাসপাতাল চত্বরে সংগঠিত করা হয় এক সাফাই অভিযান। এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ আরও অনেকেও। সাফাই অভিযানে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে এই সাফাই অভিযান সংগঠিত করা হয়েছে। তিনি আরও জানান, এই সাফাই অভিযান 3 দিন ধরে চলবে। এই সাফাই অভিযানের উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা, যাতে মানুষ যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলে। দেখুন, প্রধানমন্ত্রীর স্বপ্নের কর্মসূচি স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে আজ থেকে 3 দিন ব্যাপী জিবি চত্বর এলাকায় সাফাই অভিযান 6 আগরতলা মণ্ডলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, একদিকে যেমন পরিষ্কার করা, আরেকদিকে হচ্ছে পরিষ্কারের মাধ্যমে জনগণকে জাগ্রত করা, যাতে করে এখানে সেখানে যেখানে খুশি বোতল
চায়ের ডিসপোজেবল কাপ আবর্জনা যেখানে খুশি সেখানে যেন না ফেলে। সকলে মিলেমিশে এই জিবি চত্বর কিংবা হাসপাতাল, যে কোনো হাসপাতাল চত্বর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হাসপাতাল চত্বরগুলো যদি সুন্দর হয় তাহলে দেখুন অটোমেটিক মানসিক পেশেন্ট এবং পেশেন্ট পার্টির হাসপাতাল চত্বর, হাসপাতালের ভেতর, তার টয়লেট, তার ওয়াশরুম এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে অটোমেটিক কনফিডেন্স বিল্ডিং মেজার নেওয়া হয়। মানুষের পেশেন্ট এবং পেশেন্ট পার্টির ভেতরে মনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং তৈরি হয় যে হ্যাঁ পরিবর্তন আসছে, হচ্ছে। তো এই জিনিসগুলো ত্বরান্বিত করার জন্য আজ সকাল থেকে আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অঙ্গ হিসেবে আমরা জিবি হাসপাতাল চত্বরে একত্রিত হয়েছি এবং আমাদের 6 আগরতলার মণ্ডলের কর্মকর্তারা তারা উদ্যোগ নিয়েছেন এই হাসপাতাল চত্বর 3 দিন ব্যাপী তারা এই কর্মসূচির মাধ্যমে এটা পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলোনিয়া মোহরী পর্যটন নিবাসে অনুষ্ঠিত হলো 35 বিলোনিয়া মণ্ডলের কার্যকারিণী সভা। ভারতীয় জনতা পার্টি 35 বিলোনিয়া মণ্ডলের কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয় সোমবার বিলোনিয়া মোহরী পর্যটন নিবাসে। এই দিনের কার্যকারিণী সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, বিজেপি দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস, মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কার্যকারিণী সভা শেষে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে সম্পাদিকা প্রতিমা ভৌমিক জানান, দলের নিয়ম অনুসারে এই সভার মূল উদ্দেশ্য সরকারের জনকল্যাণমুখী কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সাথে সাথে সংগঠনকে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে এই সভা রাজ্যের প্রতিটি প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে। 5 জন কার্যকর্তাকে নিয়ে বিধানসভা ভিত্তিক আমরা প্রশিক্ষণ শিবির করব। বিজেপি কেন করা, আমরা বিগত দিনের সময় কম ছিল, আমাদের কাজ বেশি ছিল, আমরা তখন তাদেরকে প্রশিক্ষণ দিতে পারিনি, বিভিন্ন দল থেকে এসেছে, তাই আমাদের তাদের প্রশিক্ষণের লক্ষ্যে বিজেপি কেন আমরা করি, বিজেপির উদ্দেশ্য কী, ডোজ অ্যান্ড ডোন্ট কী সেগুলি এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা কি, তার উপরে একদিনের প্রশিক্ষণ শিবির হবে। গোটা ত্রিপুরার যে 7টা বিধানসভাতে 7টা জায়গাতে সেই প্রশিক্ষণ শিবির জুন মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আমরা সম্পন্ন করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগর বিধানসভা এলাকার বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বিজেপিতে যোগ দিল 691 জন ভোটার। কমলাসাগর বিধানসভায় বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে পাণ্ডবপুর এবং ফুলতলি পঞ্চায়েতের যৌথ উদ্যোগে মতিনগর স্কুল মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যালঘু পরিবারের 691 জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিমউদ্দিন, রাজ্য সাধারণ সম্পাদক শেতাবউদ্দিন, জেলা সভাপতি স্বপন মিয়া, মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ অন্যান্যরা। এই এলাকাটির মধ্যে কখনো সিপিএম ছাড়া বিরোধী দলের কোনো লোক ছিল না কখনো। এখন বিজেপিতে যোগদানের ফলে কোণঠাসা হয়ে যায় সিপিএম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নচাপের বর্ষণে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি ব্যাপক ক্ষতির সম্মুখীন কাকরাবন ব্লক এলাকার ইচাছড়া পঞ্চায়েতের কৃষকরা। কৃষি নির্ভর ত্রিপুরা বরাবরই সোনালী ফসলে সমৃদ্ধ আমাদের রাজ্য। প্রায় 70% লোকই রাজ্যে কৃষি নির্ভর। চলতি নিম্নচাপ বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্যের কৃষকরা। লাগাতার 23 দিন চলছে নিম্নচাপের বর্ষণ। এদিকে কৃষি নির্ভর কাকরাবন ব্লকের ইচাছড়া পঞ্চায়েতের কৃষকরাও ক্ষতির সম্মুখীন। এ সময় চলছে বড় মরশুমের ফসল তোলার কাজ। ঘরে ঘরে যেখানে সোনালী ফসল নিয়ে উৎসুক হওয়ার কথা ছিল, তার বদলে চলছে শোক বার্তা। সব মিলিয়ে কৃষি সমৃদ্ধ এই গ্রামে ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি ছাড়িয়েছে। জমিতে জল জমে যাওয়ায় সব ফসল সহ সবজি নির্দিষ্ট সময়ে ঘরে তোলা সম্ভব হয়নি। সব মিলিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষককুল। তারা সরকারি সাহায্যের আবেদন করছে। কি করে এই ক্ষতি থেকে উত্তরণ হবে তা দিশেহারা কৃষকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।